করিলাম জ্যোতিচিহ্নে ভুল, না পেলাম সমাধান, পেলাম অবশেষে ভুলের মাসুল। হিরো আলম একদিন একটা জ্যোতিচিহ্ন ভুলের কারণে তার সাথে আসলে কি ঘটেছিল আমরা কি জানি? না, জানি না। আমরা একটু জানার চেষ্টা করি। হিরো আলম আছে তার বাড়ির সামনে কি করেছিল, একটা বাগান করেছিল অনেক সুন্দর, ফুল দিয়ে একদম সুবাসিত, খুব সুন্দর একটা বাগান করেছিল। আর দ্বিতীয়ত দেখা যেত কি ওই বাগানে করে ও আসলে বিকেল বেলা একটু সময় কাটাবে এই জন্য বাগানটা করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় কি যে ওই বাগানের মধ্যে আশেপাশের তার যে প্রতিবেশী ছিল এই প্রতিবেশীগুলো আসতে থাকে এবং ওখানে দিনের পর দিন ভিড় করে, ওখানে ওরাই বসে বিকেল বেলা তাদের অবসর সময় বা গল্প করে কাটায়। এরকম করে দিনের পর দিন চলতে থাকে। হিরো আলম তো মানে বেজায় একদম খুবই ক্ষুণ্ণ, মনকষ্ট পেয়েছে যে আমি আসলে নিরিবিলিতে বা একাকিত্বে একটু সময় কাটাবো এই জন্য আমি একটা বাগান করলাম, কিন্তু পরিশেষে দেখা গেল কি আমার বাগান মনে করে দিচ্ছে মানুষে হানা। বিষয়টা তার ভালো লাগতেছে না এবং মানুষকে বিভিন্নভাবে নিষেধ করতেছে, কিন্তু নিষেধ করার পরেও সমাধান সে পাচ্ছে না। অবশেষে সে কি করলো, সে ভাবলো আমার একটা পরিকল্পনা করার দরকার। এখন পরিকল্পনাটা আসলে কিভাবে কি করলে আমি এখান থেকে রেহাই পাবো। ওকে, এরপরে সে কি করলো, সে ভাবলো যে ঠিক আছে একটু কল দিয়ে খোঁজ খবর নেই যে কি করা যায়। আসলে ও তো আর কল দিয়ে কাকে খুঁজে পাবে, কাকে না পেয়ে আমি খুব সস্তা ছিলাম এই জন্য আমাকেই কল দিচ্ছে আর কি। আমাকে কল দিয়ে বললো যে এরকম এরকম সমস্যা, কি করা যায়। আমি তখন বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার যে নিকটস্থ যে যারা সাইনবোর্ড বা ব্যানার বা প্লাকার্ড বা ফেস্টুন বানায় তাদের কাছে যান, যাওয়ার পরে আপনি একটা সাইনবোর্ড লিখতে বলেন। লিখার পরে ওই সাইনবোর্ড আপনি আপনার ওই বাগানের সামনে লাগাই দিবেন, দেখবেন যে মানুষ আসা বন্ধ করে দিবে। তখন এই হিরো আলম আমার কথা মতো গেছে, যাওয়ার পরে সাইনবোর্ড যে বানায় তার কাছে গেছে, সুন্দর করে সাইনবোর্ডও একটা বানানোর কথা বলছে। ওই ব্যক্তি কিন্তু সাইনবোর্ডও তখন বানায় দিছে। এখন দেওয়ার পরে একটা বিষয় এখানে স্পষ্ট তো যে ওই যে ব্যক্তিরা ছিল যে সাইনবোর্ড আসলে বানাইতো, ও আসলে পড়াশোনাতেও ছিল অনেক ভালো, লেখালেখিতেও ছিল অনেক ভালো, তার লেখা অনেক সুন্দর, দেখলেই মনে করো খুব ভালো লাগে এরকম টাইপ। তারপর হচ্ছে এত কিছু গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা জিনিসে তার একটা ল্যাক্স ছিল, সেটা হচ্ছে কি যে ও জ্যোতিচিহ্নের ব্যবহার আসলে কম জানতো। এর বিনিময়ে কি হয়েছিল দেখো, ও আসলে সাইনবোর্ডে লিখেছিল যে এখানে, আচ্ছা দেখো এখানে গল্প করবেন না, করলে 1000 টাকা জরিমানা। ওকে, আচ্ছা দেখো এখানে গল্প করবেন না, করলে 1000 টাকা জরিমানা। আসলে আমাদের যে জ্যোতিচিহ্নের ব্যবহার বিধি সেখানে অনুসারে সে যদি আসলে এই জায়গায় কমাটা ব্যবহার করতো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বা যথেষ্ট মানে ভালো ছিল, কিন্তু এখানে না ব্যবহার করে সে আসলে জ্যোতিচিহ্নের ভুল ব্যবহার করেছিল এখানে। তাহলে দেখো এখন বাক্যটার অর্থ কি দাঁড়ায়, এখানে গল্প করবেন না, করলে 1000 টাকা জরিমানা। তাহলে এই বাক্যটা যদি ভুল হয়ে যায় এরকম করে, তাহলে হিরো আলমের যে প্রচেষ্টা ছিল বাগানের মধ্যে সে কি করবে, গল্প গুজব যে মানুষ করে আড্ডা করে এটা বন্ধ করবে, তাহলে কি কোনোদিন বন্ধ হবে? হবে না। কিন্তু এখানে গল্প করবেন, মানুষ তখন আরো আশেপাশে গ্রাম থেকে শহর থেকে জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে গল্প করা শুরু করবে, কারণ ওখানে গল্প করলেই তো 1000 টাকা পাচ্ছে। ঠিক আছে, তাই না? তাহলে দেখো ছোট্ট একটা জ্যোতিচিহ্ন যেটার ব্যবহারটা আসলে এখানে করলে সঠিক হতো, এখানে গল্প করবেন না, করলে 1000 টাকা জরিমানা, কিন্তু শুধুমাত্র একটা ভুলের কারণে কি হচ্ছে, পুরো কিন্তু বাক্যের অর্থই পাল্টে যাচ্ছে। তাহলে এইটা বিষয় চিন্তা করো যে আমাদের মনে করো যে বাংলা যে ভাষা আছে বা লেখার যে নিয়ম রীতি আছে, এখানে জ্যোতিচিহ্নটা কত বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আসলে, তাই না? ছোট্ট একটা ভুলের কারণে আমার মনে করো যে পুরো বাক্যের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি যে জ্যোতিচিহ্ন আসলে কি জিনিস, জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন আসলে কি জিনিস। ঠিক আছে, বাংলা ভাষা লেখার সময়, বাংলা ভাষা আচ্ছা লেখার সময় যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, আচ্ছা আমি সংক্ষিপ্ত করে লিখলাম, বাংলা ভাষা লেখার সময় যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকে আসলে জ্যোতিচিহ্ন বলে। এখন এই জ্যোতিচিহ্নের কাজটা আসলে কি, জ্যোতিচিহ্ন হচ্ছে কি যে আসলে যে লিখেছেন বা যে বলতেছেন, ঠিক আছে, বক্তার কি মনোভাবটা, মানে বক্তা আসলে কি অর্থ বোঝাতে চেয়েছেন বা কি সাপেক্ষে আমাদের মাঝে বাক্যটা বলেছেন, এটার কিন্তু আমরা হচ্ছে সহজ, সুষ্ঠু এবং খুব সুন্দর করে বুঝতে পারি। আর সর্বপ্রথম এই জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে। তার একটি গ্রন্থ ছিল বেতাল পঞ্চবিংশতি, গ্রন্থটার নামটা আমি লিখে দিচ্ছি, বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি সর্বপ্রথম কি করেছিলেন, জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন। তার আগে কিন্তু কখনো কোথাও জ্যোতিচিহ্ন ব্যবহার করা হতো না।
এখন আমরা একটু দেখি যে আমাদের আসলে বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনগুলা জ্যোতিচিহ্ন আমরা ব্যবহার করি। ওকে, এখানে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকের মধ্যে তোমরা দেখবা যে আমাদের হচ্ছে 12টার মতো জ্যোতিচিহ্ন দেওয়া আছে। এগুলো একটু দেখো যে এখানে দেওয়া আছে যে কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ঠিক আছে, তারপর দাড়ি, ঠিক আছে, তারপর হচ্ছে ইলেক, হাইফেন, লোব, ব্র্যাকেট ইত্যাদি ইত্যাদি। এগুলাই কিন্তু আমরা বিভিন্ন সময় ব্যবহার অনুসারে বিভিন্ন রকম জ্যোতিচিহ্ন ব্যবহার করে থাকি। তবে আমাদের স্পষ্টত এই ছক থেকে আমাদের কি করতে হবে, দুটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের এই মানে কোন, যেমন দাড়ির আসলে সাংকেতিক চিহ্নটা কিরকম, কমার কিরকম, প্রশ্নবোধক চিহ্নের কি করণ, প্রশ্নবোধক চিহ্নেরটা কিরকম, সেমিকলনের কি করণ, এই চিহ্নগুলো আমাদের পরিচিত হতে হবে বা জানতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, যে কোন জ্যোতিচিহ্নের বিরতিকাল আসলে কত সেকেন্ড সেটা আমাদের জানতে হবে। আমাদের এটা কিন্তু খুবই প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন আমরা যে এখানে দুইটা কোশ্চিন দেখতে পাচ্ছি, একটা কোশ্চিন দেওয়া আছে দেখো যে নিচের কোনটি সেমিকোলন, সরি নিচের কোনটি কোলন, এই যে দেখো 33তম বিসিএস এ আসছে। তারপর আরেকটা প্রশ্ন দেখো এখানে যে লিখছে যে দাড়ির বিরতিকাল কত সেকেন্ড, তার মানে এই জায়গাগুলো থেকে অহরহ কোশ্চিন আসছে। ওকে, এখন তাহলে আমরা দেখি যে এতগুলো জ্যোতিচিহ্নের যে বিরতিকালটা আছে, আসলে আমরা তো এগুলা মানে মুখস্থ করতে গেলে আমাদের কনফিউশন চলে আসবে। আমরা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে 6টা জ্যোতিচিহ্ন তারপর 3টা বাকিগুলো মনে রাখবো, একটু দেখি। এই ট্রিক্সটা আয়ত্ত করার জন্য দেখো আমি এখানে দুটো বাক্য লিখেছি। প্রথম বাক্যটা ছিল যে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি। আচ্ছা, কোলন ড্যাশ মনে করো আমার একজন বন্ধুর নাম, আমি কি বললাম তাকে 1 সেকেন্ড দাঁড়াবি, মানে দাঁড়াতে বললাম। এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, এখান থেকে কোলন, ড্যাশ থেকে হচ্ছে ড্যাশ, আর কোলন ড্যাশ মিলে হচ্ছে একটা, আর 1 সেকেন্ডকে আমি মার্ক করছি। আর দ্বিতীয়ত আমার হচ্ছে দা থেকে হচ্ছে দাড়ি, বি থেকে হচ্ছে বিস্ময় চিহ্ন, আর হচ্ছে শেষে এক প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে বা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এই বাক্যের মধ্যে দেখো একটা হচ্ছে কোলন, একটা ড্যাশ, একটা কোলন ড্যাশ, একটা হচ্ছে দাড়ি, একটা বিস্ময় চিহ্ন, একটা হচ্ছে প্রশ্নবোধক। এই 6টা জ্যোতিচিহ্ন পেলে আমাদের থামতে হবে কত সেকেন্ড, 1 সেকেন্ড। আমরা খুব ইজিলি কিন্তু মনে রাখতে পারবো যে কোনো। এখন যদি আমার পরীক্ষায় দেয় দাড়ির ক্ষেত্রে কত সেকেন্ড থামতে হবে, কোলনের ক্ষেত্রে কত, কোলন ড্যাশের ক্ষেত্রে কত, বিস্ময় সূচক চিহ্নের ক্ষেত্রে কত, আমরা কিন্তু আনসার করতে পারবো। এরপর মনে করো আমি তো আমার বন্ধুকে মনে করো দাঁড়াইতে বললাম, ঠিক আছে, ও মনে করো আমাকে ভাব দেখাইছে, মানে ভাব দেখাই চলে গেছে। তখন আমি দ্বিতীয় লাইনটা কি বলতেছি, হাই ব্রো, ব্রো তো আমরা ব্রাদার বলে যে সম্বোধন করি, হাই ব্রো থামার দরকার নাই। মানে আমি বললাম যেহেতু আমার কাছে একটু ভাব নিল, ঠিক আছে, আমি তাকে বললাম যে হাই ব্রো থামার দরকার নাই, ঠিক আছে, থামার দরকার নাই। এই হা থেকে হচ্ছে দেখো হাইপেন, আর ই থেকে হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন, আর ব্রো থেকে হচ্ছে ব্র্যাকেট। তাহলে 3টা পাচ্ছি আমি, একটা পাচ্ছি হাইপেন, একটা পাচ্ছি ইলেক, একটা হচ্ছে ব্র্যাকেট। এই 3টা জ্যোতিচিহ্নের ক্ষেত্রে আমাদের কোনো থামার দরকার নাই বা থামতে হয় না। এর পরবর্তীতে আমরা আরো 2-3টা পাবো। একটা পাবো আমরা কমার ক্ষেত্রে আমাকে থামতে হয়, এক উচ্চারণ করতে বা এক বলতে যতটুকু সময় দরকার হয় ততটুকু থামতে হয়। ওকে, এক বলতে যতটুকু সময় থামতে ততটুকু। তারপর একটা আছে আমাদের সেমিকোলন। এই সেমিকোলন হচ্ছে আমাদের এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময়। তাহলে দেখো এখানে হচ্ছে 6টা, এখানে 3টা, 9টা, এখানে পাচ্ছি আমি হচ্ছে 2টা, 11টা, ঠিক আছে। একটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, ওটাও কমার মতো, এক বলতে যতটুকু সময় লাগে। এরকম করে কিন্তু আমরা কোনটার বিরতিকাল কত সেকেন্ড এটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা আরেকটা ক্লিপ করব ক্লাসের, সেই ক্লাসে আমরা দেখব যে এই যে আমাদের জ্যোতিচিহ্নগুলো আছে, এই জ্যোতিচিহ্নগুলোর আমাদের কোনটার ব্যবহার কোথায়, বা কোন জ্যোতিচিহ্নগুলা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ব্যবহার স্বরূপ, ঠিক আছে। দাড়ি কোথায় ব্যবহার করতে হয়, কমা কোথায় ব্যবহার করতে হয়, দুটি বাক্যকে পরস্পর যুক্ত করতে কি ব্যবহার করতে হয়, দুটি শব্দকে যুক্ত করতে কি ব্যবহার করা হয়, খুবই প্রশ্ন আসে। এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।